হ্যালো, কখন আসবি ভাই? আয় তাড়াতাড়ি। এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না ঠিক করে। হেঁটে হেঁটে অনেকটা এগিয়ে চলে এসেছি। এদিকে সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে গেছে। আর কতক্ষণ দাঁড়াতে হবে তোর জন্য? আসছি আসছি, আর 10 মিনিট লাগবে। 10 মিনিট করে করে তো 1 ঘন্টা কাটিয়ে দিলি। কি করি বলতো, আমি তো ঠিকঠাক সময়ে বেরিয়েছিলাম, রাস্তায় বাইকটা বন্ধ হয়ে গেল না হঠাৎ। পাশের একটা গ্যারেজে ঠিক করছি, হয়ে গেলেই যাচ্ছি। তুই ঠিক কোথায় আছিস? আমি তো ওই নৌদিঘির মোড় থেকে একটু হেঁটে হেঁটে এগিয়ে এসেছি। হেঁটে হেঁটে এই বাঁশঝাড়ের রাস্তাটা দিয়ে এগিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া ওখানে, আমি আসছি মিনিট 10-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি। ধুর, এই অনিমেষের জন্য যে আর কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। এই ঠান্ডার মধ্যে ফাঁকা জায়গায় দাঁড়াতে আর ভালো লাগছে না। বললো তো 10 মিনিট মতো লাগবে, না হয় একটু এগিয়েই যাই। সন্ধ্যা নেমেছে, কুয়াশাটাও তো বেশ ভালোই পড়তে শুরু করেছে চারিদিকে। তা বাবা, জেঠাগ্রাম যাচ্ছ নাকি? কে? আমি এক মনে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ ফাঁকা রাস্তায় আওয়াজটা শুনে চমকে পিছন ফিরে তাকালাম। দেখলাম একটা বেটে খাটো লোক আমার পিছু পিছু হেঁটে আসছিল। আমার একদম কাছে এগিয়ে এসে হাসি হাসি মুখটা নিয়েই বলল, আমি তোমার খোঁজে তোমার মামার কাছে গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি জেঠাগ্রাম যাচ্ছ, তাই দৌড়ে আসছি তোমাকে ধরবো বলে। আমার খোঁজে? আমাকে মানে আমাকে কেন খুঁজছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, আর তাছাড়া আমার বাড়িও তো এখানে নয়। আপনি কি করে জানলেন যে আমি এখানে মামা বাড়ি এসেছি? তুমি আমাকে চিনবে না হয়তো, কিন্তু তোমার বাবা আমাকে চেনেন। তোমার বাবা তো আগে আমাদের গ্রামেরই যজমান ছিলেন। পূজা অর্চনা, শ্রাদ্ধ, শান্তি, প্রেত পিশাচ বন্ধন বিভিন্ন কাজ করতেন। তারপর বিয়ে করে নিলেন, এখন তো আর এদিকটায় আসেন না। আমি আর আমার বউ সেই 22 বছর ধরে তোমার বাবার খোঁজ করছি, একটু আশীর্বাদ পাওয়ার জন্য। তার জন্য তো আপনাকে আমার বাড়ি যেতে হবে। আসুন না একদিন আপনার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়ি। না, আসলে এই জায়গাটিকে ছেড়ে আমরা কোথাও যেতে পারি না। বাধা আছে কিনা এখানে? বাধা আছেন মানে? না মানে বুঝতেই তো পারছো, গরিবের সংসার, এই ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে পারি না। তোমার বাবা না হোক, তুমি একবার আমাদের বাড়িতে পদধূলি দিলেই আমরা ধন্য হব। তুমি তো তারই অংশ। কেমন যেন একটা আঁশটে গন্ধ আসছে লোকটার গা থেকে। ভালো করে দেখলাম লোকটাকে, এমনিতে ঠিক বলেই মনে হলো, তবে লোকটার বাঁ দিকের চোখটায় দৃষ্টি পড়তেই আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। বাঁ দিকের চোখটা যেন কোনো মানুষেরই নয়, চোখটায় কোনো মনই নেই, কেবল কালো গর্ত। মনের সবটুকু অস্বস্তি চেপে রেখে বললাম, আমি তো এখন জেঠাগ্রাম যাচ্ছি, ওখানে আমার একটা বন্ধুর বিয়ে, আমাকে এখন যেতে হবে। না হলে আমি আপনার সাথে যেতাম, পরে না হয় একদিন যাব আপনার বাড়ি। না না, আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, ওই মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব। বাড়িতে সাইকেল আছে, তারপর নয় আমি তোমাকে সাইকেলে করে আবার পৌঁছে দেবো ওইখানে। আপনারা তো আমার বাবার আশীর্বাদ পেতে চান, তাহলে আমি গিয়ে কি করব? এবার সে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মাথা চুলকিয়ে বলল, আর বলবো বাবা, আমার বউয়ের হাতে আর বেশি সময় নেই, বড় অসুখ করেছে, আর কিছুদিনের অতিথি। তাই তোমার বাবার পরিবর্তে তুমি যদি আমার বাড়িতে পদধূলি দাও, তাহলে আমার বউটা মরেও শান্তি পাবে। লোকটা এসব কি বলছে? হ্যাঁ, আমি জানি আমার বাবা আগে এই গ্রামেরই যজমানের কাজ করত, হতে পারে ওদের ঘরেও পূজা অর্চনা করেছে, কিন্তু আমি তো ওনাকে চিনি না। ওনার সাথে আমার যাওয়াটা কি ঠিক হবে? আমার বাবার চেনা লোক ঠিকই, কিন্তু কেন জানি না আমার মন একদম যেতে চাইছে না ওনার সাথে।
তবে লোকটার কথা ভেবে একটু খারাপই লাগলো, তাই তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাচ্ছি আপনার সাথে, তবে তবে আমি কিন্তু মিনিট 10-এর মধ্যেই বেরিয়ে চলে আসবো। আমার বন্ধু এক্ষুনি আমাকে আনতে আসবে। হ্যাঁ তাই হবে, একবার দেখা দিলেই। অনেকগুলো দিন আমরা অপেক্ষা করে আছি। আমরা দুজনেই হাঁটা দিলাম। রাস্তার দুই ধারে ঘন বাঁশ ঝাড়, সামনে কুয়াশায় ঢাকা রাস্তা। বাঁশঝাড়ের ফাঁক ফোকর দিয়ে চাঁদের মৃদু আলো এসে পড়েছে রাস্তায়। মনে মনে অনিমেষের প্রতি খুব রাগ হলো। ও যদি কিছুটা আগেই চলে আসতো তাহলে হয়তো আমাকে এসবের মধ্যে পড়তে হতো না। কোথায় সেজেগুজে বেরিয়েছিলাম বন্ধুর বিয়েতে খাবো বলে, আর কি হচ্ছে এগুলো। ঘন বাঁশঝাড়ে ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা এগানোর পর লোকটা হঠাৎ বাঁদিকে ঘুরে একটা মাটির রাস্তায় নেমে গেল। ওদিকটায় বাঁশঝাড়গুলো যেন একটু বেশি ঘন হয়ে আছে। আমি এদিকের রাস্তাঘাট খুব একটা চিনি না, এদিকটায় কখনো আসা হয়নি। আমি ওই রাস্তা দিয়ে যেতে একটু ইতস্তত বোধ করছি দেখে লোকটা বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? মাটির রাস্তা, তবে এখন শীতের সময় কাদা হবে না। আসলে আমরা এদিকটাতেই থাকি, এদিকের ওই খালেতেই মাছ টাছ ধরা আমাদের কাজ ছিল। এখন আমি বুঝতে পারলাম কেন লোকটার গা থেকে আঁশটি গন্ধটা আসছিল। সারাদিন খালের জলে মাছ ধরে, তাই এমন গন্ধ তো থাকবেই। কে জানে এদিকেই হয়তো কোথাও খালের পাড়ে ছোট চালাঘর বেঁধে থাকে। তাই আর কোনো কথা না বাড়িয়ে আমি লোকটাকে অনুসরণ করে এগিয়ে চললাম। মিনিট দুয়েক ধরে হেঁটে চলেছি, কিন্তু 2 মিনিট আগের সেই জায়গা আর এখন আমি যে জায়গাটা দিয়ে হেঁটে চলেছি, এটা যেন সম্পূর্ণ আলাদা একটা জগৎ। এখানে বাঁশঝাড়গুলো যেন আরো ঘন হয়ে উঠেছে। চাঁদের ছিটে ফোটা আলো ভেতরে প্রবেশ করছে না। চারিদিকটা বেশ গাঢ় অন্ধকারে ডুবে রয়েছে। জায়গাটার মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো আমার। কিরকম যেন একটা শ্মশানের নীরবতা বিরাজ করছে চারিদিকে। কিছু পুড়ে যাওয়া কাঠ পড়ে রয়েছে রাস্তার ধারে, সাথে ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, চৌদলের বাঁশ, যেমনটা কোনো শ্মশানে পড়ে থাকে। গাটা একটু শিরশিরানি দিয়ে উঠল। তবে কি এখানে মানুষজন মোড়া পোড়ায়? শ্মশান নাকি এটা? তাহলে এই শ্মশানের পাশে কারো বাড়ি থাকতে পারে, এটা আমার মন কিছুতেই মানতে চাইছে না। এখানে তোমার বাড়ি? লোকটা ঘাড় ফিরিয়ে তাকালো আমার দিকে।
তার মনেহীন কালো চোখটা যেন নড়ে উঠল। কেমন একটা গা শিরশিরে হাসি হেসে সে বলল, ওই তো সামনের ওই ঝাঁকড়া শ্যাওড়া গাছটার সামনে চলো, ওখানেই তো আছে। আমি পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেলাম। মাটিতে একটা জিনিস আমার চোখে পড়েছে। লোকটার কোনো ছায়া পড়ছে না মাটিতে। কাকজোছনায় যখন সবকিছুরই ছায়া পড়ছে মাটিতে, তখন এই লোকটার কেন কোনো ছায়া পড়ছে না? এবার বেশ ভয় করতে শুরু করলো আমার। কি হলো বাবা ঠাকুর, থেমে গেলে কেন? এসো, কত বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে আছি। এসো। আমি কেমন যেন হতভম্বের মতো লোকটাকে অনুসরণ করে এগিয়ে চললাম। লোকটার ডাকে ধীর পায়ে এগিয়ে চলেছি, কিন্তু বুকের ভেতরটা কাঁপতে শুরু করেছে। পাগুলো যেন আর যেতে চাইছে না, মন যেন বাধা দিচ্ছে বারবার। বুকের ভেতর কে যেন বলছে, আরে গোস না, এগোলেই বিপদ। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল শ্যাওড়া গাছটা। মনে হলো গাছটার ডালে কিছু একটা ঝুলে রয়েছে। কাছে যেতেই কে যেন একটা ঝুপ করে নামলো গাছটার ডাল থেকে। খ্যানখ্যানে মেয়েলি গলায় বলল, আমি আবঝা আলোয় যা দেখলাম তা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। লম্বা লিকলিকে পা, খেঁকড়া কাঠির মতো লম্বা চেহারা, লম্বা লম্বা লিকলিকে দুটো হাত। চোখ নেই, শুধু চোখের গর্ত দুটো রয়েছে। সমগ্র বাতাস ময়ে ভেসে বেড়াচ্ছে একটা হাসটে গন্ধ। একি, এটা কে? আপনি আপনি কোথায় নিয়ে এসেছেন আমাকে? আমি ঘাড় ফিরিয়ে লোকটার উদ্দেশ্যে বললাম, কিন্তু লোকটা আর বেটে খাটো নেই। আগের থেকে দ্বিগুণ হয়েছে তার চেহারা। হাড়ে শিহরণ জাগানো একটা ধারালো হাসি হেসে সে বলল, বাবা ঠাকুর, ওই যে আমার বউ, তোমার অপেক্ষাতেই ছিল এতদিন। অদ্ভুত নারী মূর্তিটা কেমন যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল। তুমি আমাকে চেনো না হয়তো, তোমার বাবা আমাদেরকে চেনেন। তাহলে তাহলে আমাকে কেন ধরে নিয়ে এসেছো তোমরা? আমি তো কিছু করিনি। তুই তো লিপ্ত করবি আমাদেরকে। বছর 20 আগে প্রচন্ড বন্যায় নৌকাডুবি হয়ে মরেছিলুম দুজনে। মরার পর এই গ্রামে ঘুরে ঘুরে হাঁস মুরগি মাছ চুরি করে বেশ ভালোই কাটছিল দিনগুলো। তারপর একদিন গায়ের মোড়ল ছোটাছুটি করে তোমার বাবাকে ধরে আনলো। তোমার বাবা কিসব মন্ত্রতন্ত্র পড়ে আমাদেরকে বেঁধে দিলেন। এই শ্মশানে আটকে গেলুম দুজনে। তারপর থেকে এখান থেকে আর কোথাও যেতেই পারছি না, বন্দি হয়ে আছি এখানে।
বাবা অবশ্য আমাকে একবার গল্পের ছলে বলেছিল এই নৌদিঘির গ্রামে কোনো এক জেলে বাড়িতে বাস্তুশুদ্ধির যজ্ঞ করে প্রেত পিশাচ বন্ধন দ্বারা দুই আত্মাকে বন্দি করে রেখেছিল কোনো এক শ্মশানে। তবে এটাই কি সেই শ্মশান? বাবা প্রেত পিশাচ বন্ধন দ্বারা এই দুই আত্মাকেই বন্দি করে রেখেছিল এই শ্মশানে। বুঝতে পারলাম অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিল তারা, আজ পেয়েছে সেই সুযোগ। কিন্তু আমাকে কেন ধরে এনেছে? আমি তো কিছু করিনি। কি কুক্ষণেই যে এই লোকটার সাথে আমি আসতে গেলাম। গোটা শ্মশান জুড়ে সনসন করে হাওয়া বইতে লাগলো, সেই হাওয়ায় দুলছে গাছের ডালপালাগুলো। একই শীতের রাত, তারপর এই কনকনে ঠান্ডা হাওয়ায় কেমন যেন হাড়ের ভিতর থেকে ঝনঝন করে শব্দ আসতে লাগলো। থরথর করে কেঁপে উঠলো আমার গোটা শরীর। মহিলাটি আবারও চুপ করে উঠে পড়ল শেওড়া গাছটার ডালে। লোকটাও লাফিয়ে গিয়ে বসলো তার পাশে। বুঝতে পারলাম প্রচন্ড ভয়ের একটা মৃদু শিহরণ আমার হাড়ের ভিতরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। গাছের ডালটা ভয়ঙ্কর রকমের ক্যাঁচ ক্যাঁচ শব্দে দুলে উঠছে। মহিলাটি আবারও সেই খ্যাঁকে হাসি হেসে বলল, মনে হয় ভয় পাচ্ছ, তুমি যাও তো, ওকেও গাছের ডালে তুলে নিয়ে এসো। তারপর ঘাড় মুটকে কিছুটা রক্ত ফেলে বাঁধন থেকে মুক্ত হব আমরা। যাও যাও যাও। সেই মহিলাটির হাতটা আরো লম্বা হলো, ক্রমাগত এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার শরীরে যেটুকু সাহস অবশিষ্ট ছিল তার সবটুকু জমা করে উল্টো দিকে ঘুরে দৌড় দিলাম। পিছন থেকে তাদের দুজনের খ্যাঁক খ্যাঁকে হাসিটা ভেসে আসছে। প্রাণীর ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চললাম। ছুটতে ছুটতে কোনো রকমে সেই মাটির রাস্তাটা পেরিয়ে এলাম। হঠাৎ একটা তীক্ষ্ণ আলোক রশ্মি এসে লাগলো আমার চোখে। মনে হয় কোনো গাড়ি এগিয়ে আসছে আমার দিকে। কিরে সৌনক, তুই ওইদিকে কোথায় গিয়েছিলিস? ওইদিকে তো নৌদিঘির খাল পাড়ের শ্মশান। অনিমেষ, তুই? ভাই ভাই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া, এখান থেকে তাড়াতাড়ি চল, রাস্তায় সব বলছি তোকে। আমি তাড়াতাড়ি করে অনিমেষের গাড়িতে উঠে বসলাম। সে গাড়ি ঘুরিয়ে স্টার্ট দিল। কি ব্যাপার রে সৌনক, তুই ওইদিকে কোথায় গিয়েছিলিস? আর বলিস না, কি ভয়ঙ্কর বিপদের মধ্যেই না পড়েছিলাম। সব তোর জন্য হয়েছে জানিস তো। তুই যদি আগেই চলে আসতিস তাহলে তো আমাকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হতো না, আর ওই লোকটার সাথেও দেখা হতো না, আর এই সব কিছুই ঘটতো না আমার সাথে। কি হয়েছে বলবি তো? বলছি, আগে বিয়ে বাড়ি পৌঁছে কিছু খাই, তারপরে বলবো। ভয়ে আমার গলা পর্যন্ত শুকিয়ে গেছে। এর পরের দিন সকালেই আমি মামা বাড়ি থেকে বাড়ি চলে আসি। আর হয়তো কখনোই ওই রাস্তা দিয়ে যাব না।